গত ২১ জুলাই ২০২৫ বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। ঢাকার বুকে এক বিমান বাহিনীর ফাইটার জেট আছড়ে পড়েছে এক স্কুলে। এটা কি শুধুই যান্ত্রিক ত্রুটি, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো ষড়যন্ত্র? কেন বারবার দুর্ঘটনার শিকার হয় F-7 ফাইটার জেট? আর ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় কেনই বা চলছিল এই মরণঘাতী প্রশিক্ষণ? আসুন আজ আমরা এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব হিস্টোরি অফ টাইমসের এই পর্বে। একে খন্দকার এয়ারফোর্স বেস থেকে দুপুর 1:06 টেক অফ করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌফিক ইসলাম সাগর। তিনি জেটে সেই সময় একাই ছিলেন। এটি ছিল তার প্রশিক্ষণের চূড়ান্ত ধাপগুলোর একটি। কিন্তু টেক অফের মাত্র কয়েক মিনিটের মাথায় ফ্লাইট লেফটেন্যান্ট সাগর বুঝতে পারেন কিছু একটা গড়বড় হয়েছে। জেটের নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করছে না, এটি তার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। জেটটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করেছে। একজন পাইলটের জন্য এমন মুহূর্তে জীবন বাঁচানোর জন্য প্রথম উপায় হলো ইজেক্ট করা। তৌফিক চাইলেই ইজেক্ট করতে পারতেন, কিন্তু তিনি দেখলেন তার সামনেই মাত্র 5 কিলোমিটার দূরে ঢাকার অন্যতম জনবহুল এলাকা এবং মাইলস্টোন কলেজ। হাজার হাজার মানুষের জীবন ঝুঁকিতে। নিজের জীবন বাঁচানোর পরিবর্তে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন। তার একমাত্র লক্ষ্য ছিল এই জেটটাকে পাশের কোনো লেকে বা খালি মাঠে নিয়ে যাওয়া। কিন্তু তার শেষ চেষ্টা ব্যর্থ হয়। দুপুর 1:09 আকাশ কাঁপিয়ে দানবের মতো বিমানটি আছড়ে পড়ল মাইলস্টোন কলেজের বিজয় ভবনের ওপর, যে ভবনটিতে তখন চলছিল 5 to 7 ক্লাস। সাথে সাথে জেটের জ্বালানিতে আগুন ধরে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আর কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। যে ক্লাসরুমে একটু আগেও শোনা যাচ্ছিল শিশুদের কলরব, সেখানে এখন শুধুই আগুনের লেলিহান শিখা আর মৃত্যুর নীরবতা। বাচ্চারা যেভাবে বেঞ্চে বসেছিল সেভাবেই পুড়ে ছাই হয়ে যায়। এই দৃশ্য যে কোনো মানুষের আত্মাকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু সবার আত্মা কাঁপেনি। যখন দিশেহারা অভিভাবকরা তাদের সন্তানদের বাঁচাতে ছুটে আসছেন, তখন কিছু রিকশা চালক 20 টাকার ভাড়া দাবি করেন 200 টাকা। যখন আহতদের পানির জন্য হাহাকার, তখন কিছু অমানুষ 50 টাকার পানির বোতল বিক্রি করতে শুরু করেছিলেন 600 টাকায়। মানবতার এমন নিদারুণ পতনের পাশেই আমরা দেখি মানবিকতার শ্রেষ্ঠ উদাহরণ। এই স্কুলেরই ইংরেজি বিষয়ের শিক্ষিকা মাহেরিন চৌধুরী। আগুনে তার নিজের শরীরও ঝলসে গিয়েছিল, কিন্তু সেই অবস্থাতেই তিনি নিজের প্রাণের মায়া ত্যাগ করে একে একে 20 জন ছাত্রছাত্রীকে আগুনের বৃত্ত থেকে বের করে আনেন। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে বাঁচাতে গিয়ে তিনি নিজেই মৃত্যুর মুখে ঢলে পড়েন। তার এই আত্মত্যাগ হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে না, কিন্তু বেঁচে ফেরা ওই 20টি শিশুর হৃদয়ে তিনি অমর হয়ে থাকবেন। ঘটনার পর আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন বারবার এই F-7 জেট যান্ত্রিক ত্রুটির মুখে পড়ছে? এই জেটের আসল নাম চেংডু J-7, যা 1965 সালে চীন প্রথম তৈরি করে। তবে এটি চীনের নিজস্ব প্রযুক্তি নয়, বরং রাশিয়ার বিখ্যাত MiG-21 হুবহু কপি বা রিভার্স ভার্সন। বাংলাদেশ বিমান বাহিনী 1998 সাল থেকে বিভিন্ন ধাপে চীনের থেকে প্রায় 40টি F-7 সিরিজের জেট কিনেছে। কেনার সময় এগুলো হয়তো কার্যকর ছিল, কিন্তু আজকের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের যুগে এগুলোকে উড়ন্ত কফিন বললেও ভুল হবে না। কারণ চীন নিজেই 2013 সালে এই বিমানগুলো উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ এখনও কেন এই জেট ব্যবহার করছে? কারণ একটাই, অর্থ। 2011 সালে যখন বাংলাদেশ শেষবারের মতো এই জেট কেনে, তখন প্রতিটির দাম পড়েছিল প্রায় $5.5 মিলিয়ন, যেখানে একটি আধুনিক 4.5 প্রজন্মের ফাইটার জেটের দাম শুরুই হয় 80 থেকে 100 মিলিয়ন ডলারে। তাই পুরনো সকল ফাইটার জেট বাতিল করে নতুনভাবে কিনতে গেলে মিলিটারি খরচ অনেক বেশি হয়ে যাবে। এর ফলে দেশের অনেক গুরুত্বপূর্ণ খাতে বাজেট অনেক কমে যাবে। তবে বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী 2030 সালের মধ্যে ফ্রান্স এবং রাশিয়ার থেকে বেশ কিছু মডার্ন ফাইটার জেট কিনতে চলেছে বাংলাদেশ, যা বাংলাদেশের জন্য একটি পজিটিভ দিক নিয়ে আসতে পারে। আচ্ছা, আমরা মেনে নিলাম
F-7 ফাইটার জেটগুলোর অনেক দুর্বলতা আছে, কিন্তু এর চেয়েও বড় প্রশ্ন হলো ঢাকার মতো পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ একটি শহরের আকাশে কেন এই ঝুঁকিপূর্ণ বিমানের প্রশিক্ষণ চলছিল। আন্তর্জাতিক এভিয়েশন আইন অনুযায়ী যে কোনো এয়ারবেসের রানওয়ের উভয় প্রান্ত থেকে অন্তত 5 থেকে 8 কিলোমিটার এলাকাকে ফানেল জোন বা ক্লিয়ার জোন হিসেবে রাখা হয়, যেখানে কোনো উঁচু স্থাপনা বা ঘনবসতি থাকার কথা নয়। মাইলস্টোন স্কুলটি ঠিক এই জোনের মধ্যেই পড়ে। খোঁজ নিয়ে জানা যায় যে জায়গায় আজ মাইলস্টোন স্কুল দাঁড়িয়ে আছে সেখানে আগে একটি খাল ছিল। সেই খাল ভরাট করেই সম্পূর্ণ অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে এই বিশাল শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে এই দুর্ঘটনার দায় কি শুধুই পাইলট বা বিমানের, নাকি সেই সব দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদেরও, যারা টাকার বিনিময়ে এয়ারবেসের পাশে এমন একটি স্থাপনা তৈরির অনুমতি দিয়েছে? আর সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে নিহতের সংখ্যা নিয়ে। সরকার বলছে 22 জন নিহত হয়েছে, আর ছাত্ররা বলছে 200রও বেশি। তাদের দাবি একটি পুরো সেকশনের শিক্ষার্থী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, যাদের দেহ শনাক্ত করাও সম্ভব নয়। ক্ষুব্ধ ছাত্ররা যখন নিহত বন্ধুদের তালিকা নিয়ে সেনাবাহিনীর কাছে যায়, তখন তাদের ওপরও লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো স্কুল জুড়ে শুরু হয় তীব্র বিক্ষোভ। তাহলে সত্যিটা আসলে কি? কেন লুকানো হচ্ছে আসল সংখ্যা? এই ট্র্যাজেডির জন্য আসল দায়ী কে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।